দর্শক স্বাগত জানাচ্ছি বিজয় টিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন চট্টলার চিত্রে। সাথে আছি আমি তাসনুভা আকবর চৌধুরী। আমাদের আজকের আলোচনার বিষয় চট্টগ্রামের উন্নয়ন ও সম্ভাবনা। আজকে স্টুডিওতে অতিথি হিসেবে আমাদের সাথে আসন গ্রহণ করেছেন জনাব এরশাদ উল্লাহ, আহ্বায়ক চট্টগ্রাম মহানগর বিএনপি, জনাব জাহেদুল করিম কোচি, সদস্য সচিব চট্টগ্রাম প্রেস ক্লাব, জনাব ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, যুগ্ম আহ্বায়ক চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি। আপনাদেরকে স্বাগতম। আমরা চলে যাব আমাদের প্রসঙ্গে। জনাব এরশাদুল্লাহ, আপনার কাছ থেকে আমি শুরু করব। আমার প্রথম প্রশ্ন, বর্তমানে চট্টগ্রামের সার্বিক পরিস্থিতি কেমন? আপনার ভাষায় যদি আমাদেরকে একটু বিস্তারিত জানাতেন। সার্বিক বলতে তো অনেক কিছু আছে, এখানে পলিটিক্যাল আছে, সামাজিক আছে, সাংস্কৃতিক আছে। আমি তো মনে করি এখন আগের চেয়ে উন্নতি হচ্ছে, ডে বাই ডে উন্নতি হচ্ছে, বাট অর্থনীতি আমাদের অত্যন্ত খারাপ। কারণ এখন যেহেতু ডলারের দাম আরও বেড়ে গেছে, সেই কারণে এটা জনগণের উপর চাপ বাড়তেছে। কারণ নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি আমাদের দাম বেড়ে যাচ্ছে, বিশেষ করে নিম্ন আয়ের মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকছে না। সুতরাং এগুলিকে আমাদের মনে হয় দেখতে হবে। বর্তমান ইন্টারিম সরকারের দায়িত্ব হচ্ছে জনগণের জানমালের এবং জনগণ যেন তারা খেতে পারে এইগুলি নিয়ে তারা চিন্তা ভাবনা করে এবং এগুলি নিয়ে কাজ করা হচ্ছে ওদের প্রধান দায়িত্ব বলে মনে করি। জি জনাব এরশাদুল্লাহ, এই যে আপনি বললেন ডলারের যে দাম বাড়ছে, এটা কেন হচ্ছে? এটার পরিণতি কি হতে পারে বা এটাকে থামানোর কি ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে? ডলারের দাম বাড়ার কারণটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে আমাদের গত ফ্যাসিস্ট সরকারের আমলে অতিরিক্ত লোন নেওয়া হয়েছে, কিন্তু আমাদের তো এক্সপোর্ট, আমাদের বাস্কেট অনেক ছোট। আমাদের যে বাস্কেট ছোট হওয়ার কারণে আমাদের এখন আমাদের টাকাগুলিতে যে লোনগুলি নেওয়া এগুলি দেওয়া শুরু হয়েছে, কিন্তু আমাদের যে রেমিটেন্স আসা অনেকদিন কম ছিল। তারপরে গার্মেন্টসের অবস্থা আগের চেয়ে অনেক কমে গেছে। ইনকাম, সুতরাং এই যে ডেফিসিট হচ্ছে, ডেফিসিটের কারণে আমি মনে করি এটা একটা ডলারের দামের ঘাটতি থাকার কারণে ডলারের দাম আগের চেয়ে অনেক বেড়ে যাচ্ছে। এবং ডলারের দাম বাড়ার সাথে সাথে আমাদের আমদানির উপর একটা বড় চাপ পড়তেছে। এই চাপ পড়ার কারণে আমাদের জনগণের উপর এই চাপ, আলটিমেটলি চাপ জনগণের এই চাপ আসতেছে। এটার মুক্তির থেকে এটার উত্তরণের উপায়টা কি? এটার মুক্তির থেকে উপায় হচ্ছে আমাদের এক্সপোর্ট বাড়াতে হবে, আমাদের রেমিটেন্স প্রবাহগুলি আরও যেন বেশি আসে, এটাকে আমাদের ক্যাম্পেইন করতে হবে। আমাদের যেন বাঙালিরা যারা তাদের বাংলাদেশে বেশি করে টাকা পাঠায়। তারপর আমাদের দুর্নীতি বন্ধ করতে হবে। দুর্নীতি যেগুলি রোধ করতে না পারলে, এই যে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হলো, এগুলোর মাসুল তো জনগণকে দিতে হচ্ছে। আলটিমেটলি এগুলি তো সরকারের টাকা মানে জনগণের টাকা, জনগণের ট্যাক্সের টাকা, এক্সচেকেরও টাকা। তো এই টাকাগুলি যদি দুর্নীতি করে যদি আমরা যদি বিদেশে পাঠিয়ে দিই, সুতরাং ডলার সংকট তো হবেই। এই সংকটের কারণে কিন্তু আজকে আমরা মহা বিপদে পড়েছি। এটা অর্থনৈতিকভাবে মহাবিপদে, আমরা সামাজিকভাবে মহাবিপদে এবং বিভিন্ন সমস্যাগুলো আমরা কিন্তু মহাবিপদে পড়েছি। ধন্যবাদ জনাব এরশাদুল্লাহ আপনাকে। জনাব জাহেদুল করিম কোচি, আপনার কাছে আমার প্রশ্ন, বাণিজ্যিক রাজধানী কিংবা বাণিজ্যের পরিধি ঘিরে চট্টগ্রামের উন্নয়নের সম্ভাবনাগুলো কি কি? সম্ভাবনা তো প্রচুর, কিন্তু এই প্রচুর সম্ভাবনাকে আমরা কাজে লাগাতে পারিনি। বিগত 16 বছর যেভাবে লুটপাট হয়েছে, আপনারা নিজেরাই দেখেছেন লুটপাট কী হারে কোথায় কীভাবে হয়েছে। আপনি 5ই আগস্টের একটা জিনিস ঘটনা, যে চট্টগ্রাম বা যখন জনগণের বিদ্রোহ চূড়ান্ত পর্যায়ে ধারণ করলো, তখন সবাই পালিয়ে গেল। ঠিক সিমিলারলি চট্টগ্রামের মেয়র তিনি ছিলেন সাবেক, যিনি রেজাউল করিম, আপনার ওর বাসা থেকে 17 বস্তা আপনার টাকা পাওয়া গেছে। তো ঠিক এভাবেই কিন্তু আপনার আরও বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আপনার কোটি কোটি টাকা, আপনার যেখানে নিজামাদারি বলেন, একরামুল করিম, কুলসি থেকে ধরা পড়তে, ঢাকা থেকে ধরা পড়তে, সব টাকাগুলো তারা এখানে রেখেছে। আজকে ডলার সংকটের যে কথাটা উঠছে, সেটা কিন্তু ওইটারই একটা প্রতিফলন। ডলারও কিন্তু তারা কিনে বাসায় রেখেছিল লুটপাট করার জন্য, বিদেশে নেওয়ার জন্য। আজকে সেই কারণে আজকে দেশের ডলার সংকটটা বেড়েছে। এই সংকট কিন্তু এখন সৃষ্টি হয়নি, এই সংকট
ফ্যাসিবাদী সরকারের প্রধান শেখ হাসিনার আমলেই শুরু হয়েছে। সেই শুরুটা এখনো চলমান, চেষ্টা করা হচ্ছে। আপনারা জানেন 7টি ব্যাংক সম্পূর্ণ ছিল একটি ব্যক্তি মালিকানাধীন কোম্পানির কাছে, মালিকের কাছে। সেই ব্যাংকগুলোর অবস্থা কি? 1,40,000 কোটি টাকা একজনই লুট করে নিয়ে গেছে, এবং সেই টাকা আপনার আজকে তার জন্য ব্যাংকগুলোর আজকে করুণ অবস্থা। সেই টাকাকে আজকে বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর, উনি একটা নতুন সিস্টেম চালু করার ফলে এখনো মানুষ ব্যাংকগুলো বেঁচে আছে এবং ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা বেতন ভাতা পাচ্ছে। আজকে যেহেতু চট্টগ্রামের কথা বলছেন, চট্টগ্রামের উন্নয়ন ওই যে বললাম আপনার, যেখানেই কাজ দেখবেন সেখানেই তো লুটপাট হয়েছে। গত চট্টগ্রাম আমি কিছু আমরা উত্তরণ করে জি কিভাবে সম্ভব এটা উত্তোলন করতে হলে আপনাকে ওই সমগ্র সিটি কর্পোরেশন বলে, সিটি কর্পোরেশন যেখানেই বলেন, সবাইকে কিন্তু ব্যয় সংকোচন করতে হবে, রাষ্ট্রীয়ভাবে ব্যাংক সংকোচনের নির্দেশনা দিতে হবে। যেমন আপনারা যারা চায় চীন দেশে গেছেন দেখবেন আপনার, ওরা চায়ের সাথে গ্রিন টি, এখন আগে কিছুই দিত না, এখন কাজু বাদাম দেয়। তো আমাদের দেশে আপনার উন্নয়ন করতে গেলে সিডিএ বলেন, সিটি কর্পোরেশন, ওয়াসা বলেন, সব জায়গার সরকারি কর্মকর্তা আমলাদের নিয়ন্ত্রণ করতে হবে। সরকারি কর্মকর্তাদের কাজকর্মের যেই তারা লুটপাট করে সেগুলো বন্ধ করতে হবে। অটোমেটিক এই যে লুটপাটের টাকা বেঁচে যাবে, সেটা থেকে আমরা উন্নয়নের কাজে লাগাতে পারবো। এবং ওইটা করতে গেলেই, এবং আপনি দেখেন চট্টগ্রামের মেয়র ডক্টর শাহাদাত হোসেন, যিনি প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত যাচ্ছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, ময়লা বর্জ্য পরিষ্কার করে যারা সেখানে কাজ না করেই টাকা নিয়ে যাচ্ছিল, সেগুলো এখন বন্ধ করার চেষ্টা করছেন। আমি মনে করি এসব ক্ষেত্রে যদি সিস্টেমেটিক হইতে উনি আগায়, তাহলে চট্টগ্রামের উন্নয়ন সম্ভব। জি, ধন্যবাদ জাহিদুল করিম কোচি আপনাকে। এই পর্যায়ে আমরা একটা ছোট্ট বিরতিতে চলে যাব। দর্শক, এ পর্যায়ে নিয়ে নিচ্ছি বিজয় টিভির চট্টলার চিত্র বিজ্ঞাপন বিরতি। ফিরে আসবো আবারও, চোখ রাখুন বিজয় টিভির পর্দায়। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি বিজয় টিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন চট্টলার চিত্রে। আমরা আলোচনা করছিলাম চট্টগ্রামের উন্নয়ন ও সম্ভাবনা নিয়ে। আমরা সরাসরি চলে যাব আমাদের প্রসঙ্গে। জনাব ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, আপনার কাছে আমার প্রশ্ন একই ধরনের। চট্টগ্রামের উন্নয়নের সম্ভাবনাগুলো আপনি কিভাবে দেখছেন? চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী হিসাবে এখানে অনেক সম্ভাবনা আছে, যেটা আমার পূর্বের দুইজন আলোচক ওনারা দৃষ্টিভঙ্গি দিয়ে বলেছেন। আমাদের জননেতা মহানগর বিএনপির আহ্বায়ক জনাব এরশাদুল্লাহ সাহেব এবং বিশিষ্ট সাংবাদিক জাহিদুল করিম কোচি, যে চট্টগ্রামে দীর্ঘ 15.5 বছর 16 বছর যে অব্যবস্থাপনা, উন্নয়নের নামে এখানে হরিলুট হয়েছে, টানেল করা হয়েছে, এটা অব্যবস্থাপনা, এটা মিনিংলেস একটা প্রকল্প, এখানে লুটপাট করা হয়েছে। এবং চট্টগ্রামকে যদি আমরা আধুনিক পর্যটন কেন্দ্র করতে পারি, চট্টগ্রামে যদি আমাদের পরিকল্পিত শিল্প খাতগুলোকে সেভাবে সাজানো যায়, এই নগরীটাকে যদি আমরা আরো আধুনিক, আজকে পৃথিবীর অনেক দেশে যেখানে যানজট নাই, পরিকল্পনার মাধ্যমে যানজটটা বন্ধ করা যায়। যেমন ডাক্তার শাহাদাত হোসেন, উনি মেয়রের দায়িত্ব নেওয়ার পর উনি পরিকল্পিতভাবে এটা সিটি কর্পোরেশনকে সাজানোর চেষ্টা করছে। সেই ক্ষেত্রে সিডিয়া, তারপর যে বন্দর, এগুলা প্রত্যেকটা সেক্টর, বিদ্যুৎ, আপনার ওয়াসা, সম্মিলিতভাবে এই নগরের উন্নয়ন করতে হবে। সেটা আওয়ামী লীগ আমলে হয় নাই, বিগত সরকারের আমলে হয় নাই। তা আমি মনে করি আমাদের বর্তমানে ডাক্তার শাহাদাত হোসেন মেয়র হওয়ার পর রাস্তাঘাট যেভাবে ভোরবেলা পরিচ্ছন্ন কর্মীরা পরিষ্কার করে, উনি নিজেই নজরদারি করতেছেন পরিষ্কার করার জন্য। এবং আমরা গত 3 দিন আগে শুনেছি যে মহিলা পরিষ্কারের যে গাড়িগুলা, এগুলা লাইন ধরে তেল বিক্রি করে, যেটা আমাদের জাহিদুল করিম কোচি সাহেব বলেছে যে দুর্নীতিটা এমন এক পর্যায়ে গেছে যেটার কারণে চট্টগ্রামের উন্নয়নটা ব্যাঘাত হচ্ছে। আমাদের যানজট, যেটা আমি মনে করি এখান থেকে জিউসি পর্যন্ত এই রাস্তায় রিক্সা বন্ধ করে দিতে হবে। পরিকল্পিতভাবে যদি আমরা নগরায়ন করি, শিল্প কারখানাকে সেইভাবে যদি আমরা রিল্যাক্স দিই এবং সেইভাবে আমরা সাজাই, তাহলে চট্টগ্রামের একটা বিশাল সম্ভাবনা। পতেঙ্গাকে যদি আমরা সেইভাবে পর্যটকের জন্য আমরা সেটাকে সাজাই, সেটা একটা ভালো ব্যবস্থাপনা হবে বলে আমি মনে করি। এবং অতীতে আপনি শুনেছেন বা আমরা
নিজেরা দেখেছি। মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরী চট্টগ্রাম নিয়ে বলেছেন যে চট্টগ্রামে আমরা গাভী ঘাস খাই, কিন্তু দুধটা ঢাকা ভোগ করে। সেই কারণে ভালো নেতৃত্বের মাধ্যমে যদি আমরা চট্টগ্রামের উন্নয়নকে সেইভাবে সাজাইতে পারি, চট্টগ্রাম থেকে একটা উজ্জ্বল সম্ভাবনা থাকবে। এবং আমি মনে করি এটা আরম্ভ হয়েছে। এই যে ডাক্তার শাহাদাত সাহেব যে থিম নিয়ে আগাচ্ছে, প্রত্যেকটা সেক্টর যদি এই থিম নিয়ে আগায়, চট্টগ্রামে একটা বিশাল সম্ভাবনা। যেহেতু আমার বাড়ি সন্দ্বীপ, সন্দ্বীপ একটা রিমোট এলাকা, অতীতে বঞ্চিত ছিল। আমরা দীর্ঘ সময় বলেছি যোগাযোগ ব্যবস্থাকে ডেভেলপ করা। অধুনা আমাদের এখানে আমরা একজন উপদেষ্টা পেয়েছি, সেখানে নৌবন্দর ঘোষণা করা হয়েছে সন্দ্বীপকে, এবং সন্দ্বীপে ফেরি পারাপারের জন্য কাজ আরম্ভ হয়েছে। এবং টোটাল বিষয়টাকে একটা সম্মিলিত পরিকল্পনার মাধ্যমে রোডস অ্যান্ড হাইওয়ে, তারপর যে নৌ পরিবহন মন্ত্রণালয়, পরিবেশ মন্ত্রণালয় যৌথভাবে তারা কাজ করছে, জেলা পরিষদ, আপনার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। কারণ আপনি যখন ফেরি করবেন, সাথে পাশাপাশি রাস্তাকে সম্প্রসারণ করতে হবে। এই কারণে সন্দ্বীপের একটা রাস্তাকে 2 লাইন করা হচ্ছে, পাশাপাশি বাঁশবাড়িয়ার যে রাস্তা সেটাকেও 2 লাইন করা হচ্ছে। বেরির উপর দিয়ে পানি উন্নয়ন বোর্ড সেখানে রাস্তার কাজ রাস্তা হিসাবে ব্যবহার করার জন্য ব্যবস্থা করতেছে। কাজে টোটাল যদি মাস্টার প্ল্যান করি আগুয়াই, চট্টগ্রামে অনেক সম্ভাবনা আছে বলে আমি মনে করি। ধন্যবাদ ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন আপনাকে। আমি চলে যাব এরশাদুল্লাহ আপনার কাছে আরেকবার। আমার প্রশ্ন, উপজেলা পর্যায়ে চট্টগ্রামের উন্নয়ন কিভাবে ত্বরান্বিত হচ্ছে? আপনাদের পরিকল্পনাগুলো কি, মানে উপজেলার এক পর্যায়ে? উপজেলা পর্যায়ের আগে যে কাজগুলি হতো সেগুলো টিএনও মেইন কাজগুলি করতো, এবং আমাদের যারা তখনকার যারা এমপি সাহেবরা ছিল তারা এটার অ্যাডভাইজার হিসেবে দেখাশোনা করতো। এখানে তো উপজেলাতে বরাদ্দ আসে, প্রথমে জেলা পরিষদ থেকে আসে, কিছু 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 রাস্তায় এলজিআরডি থেকে আছে। উপজেলা স্বয়ং সম্পূর্ণ না হলে দেশ স্বয়ং সম্পূর্ণ হবে না। সুতরাং এইটাকে আমাদেরকে নজর দিতে হবে, সমন্বিত বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়ে বাংলাদেশ। বিস্তারিত যদি বলেন কিভাবে? এখানে এই যে আমার ভাই আমাদের কোচি সাহেব যে কথাটা বলেছেন, আমাদের সব জায়গায় কিন্তু কোঅর্ডিনেশন দরকার আছে। এই যে এখানে এই যে রাস্তা খোঁড়ার কথা বলেছেন, যে সিটি কর্পোরেশন একবার করে, টিএনটি একবার করে, অমুক একবার করে, এই রাস্তা থেকে ঠিক করার জন্য কিন্তু বারবার কিন্তু পয়সা দিতে হচ্ছে, জনগণের টাকা অপচয় হচ্ছে। সুতরাং এখানে যদি কোঅর্ডিনেশনটা যদি থাকে, এখানেও আমি মনে করি এখানে উপজেলাতেও সেখানে কোঅর্ডিনেশন থাকা দরকার। প্রতিটি জায়গায় একটু কোঅর্ডিনেশনের মাধ্যমে এবং প্ল্যান্ড ওয়েতে, প্ল্যানিং সুন্দর না হলে আমাদের কোনো কিছু হবে না, সুন্দর হবে না। ধন্যবাদ এরশাদুল্লাহ আপনাকে। জনাব জাহেদুল করিম কোচি, আপনার কাছে আমি আরও একবার প্রশ্ন, নগর ও স্থানীয় পর্যায়ের প্রতিবন্ধকতাগুলো আসলে কি? কি ধরনের, মানে কারা উন্নয়নের ক্ষেত্রে যেসব প্রতিবন্ধকতা আপনার দৃষ্টিকোণ থেকে আপনি যদি বলেন? উন্নয়নের ক্ষেত্রে আমলাতান্ত্রিক প্রতিক্রিয়া সবচেয়ে বেশি এদেশে। আমলাতন্ত্রের নিয়ন্ত্রণ করতে হবে। আমরা মনে করি আমলাতন্ত্র এদেশের রাজনীতিকে সর্বনাশ করেছে। এদের কারণেই কিন্তু এদেশের উন্নয়নটা ত্বরান্বিত হচ্ছে না। হ্যাঁ, আমি এখন বর্তমান যে চট্টগ্রামের জেলা প্রশাসক এসেছেন, ফরিদা খানম, অত্যন্ত চমৎকার একজন মহিলা। উনি একদিন মানবিক মূল্যবোধের সুচিতা, এবং ওনার যে কাজকর্মগুলো আমরা খুব অ্যাপ্রিসিয়েট করি। এই জন্যে যিনি চট্টগ্রাম যে প্রতিবন্ধকগুলো ছিল এখানে জেলা প্রশাসনে, সেটা কিন্তু অনেক সহজে এসছে। তবে আমাদের মনে করেন স্থানীয়, যেহেতু এটা গভর্নমেন্ট হচ্ছে ঢাকা ভিত্তিক, কেন্দ্রটা ঢাকায়, ঢাকার আমলারা প্রতি, যেমন আমি একটা সিডি এর বোর্ড মেম্বার, এজ এ জার্নালিস্ট আমাকে ওখানে নেওয়া হয়েছে। আপনার যাদের কর্মকর্তা আছেন এখান থেকে 3D এর চেয়ারম্যানকে এম্পাওয়ার্ড করতে হবে যে তিনি তার সর্বময় ক্ষমতা এখানে প্রয়োগ করতে পারেন। কিন্তু সর্বনাশ হচ্ছে, ধরেন একটা প্রকল্প পাস হয় সব ঢাকা থেকে, এবং সেখানে ইঞ্জিনিয়ারদের প্রয়োজন বেশি, এবং সেখানে ইঞ্জিনিয়ার যখন যায় তারা ইয়ে দেয়, এবং এখানে কাউকে যদি সাসপেন্ড করা যায় না, ঢাকা থেকে করতে হয়, ওই পরিকল্পনা ঢাকা থেকে দেওয়া হয়। এইসব আমলাতান্ত্রিক সিস্টেম যতক্ষণ জটিলতা দূর না হবে ততক্ষণ কিন্তু আপনার এই প্রতিবন্ধকতা থাকবে। সেজন্যই আমি বলি ওই সচিবালয়ের আমলাতান্ত্রিক ইয়েটাকে আপনাকে খর্ব করতে হবে,
এবং আমলাতন্ত্রের আর যানজটের যেটা কথা বলতেন শুনলাম, এটা দেশের পুলিশ প্রশাসন আপনারা জানেন, কারণ যানজটের কারণ হচ্ছে তারা তাদেরকে আরো কঠোর ব্যবস্থা নেবে। এটা তো খালি মেয়রের দায়িত্ব না, এটা সাংবাদিকদের লেখার দায়িত্ব না, এটা পুলিশের দায়িত্ব। এবং না দায়িত্ব পালন না করতে পারলে আমি মনে করি হায়ার ফায়ারে চলে যাওয়া উচিত। জি, ধন্যবাদ জাহিদুল করিম কোচি আপনাকে। দর্শক, এ পর্যায়ে চলে যাচ্ছি আবার বিজ্ঞাপন বিরতিতে, ফিরে আসবো আবারও। চোখ রাখুন বিজয় টিভির পর্দায়। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি বিজয় টিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন চট্টলার চিত্রে। আমরা আলোচনা করছিলাম চট্টগ্রামের উন্নয়ন ও সম্ভাবনা নিয়ে। আমরা সরাসরি চলে যাব আমাদের প্রসঙ্গে। জনাব ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, আপনার কাছে আমি চলে যাব আরও একবার। আমার প্রশ্ন, নগর ও স্থানীয় পর্যায়ের প্রতিবন্ধকতাগুলো কি, আপনি কি মনে করেন? প্রতিবন্ধকতা বলতে নগর উন্নয়নে এই যে এরশাদ ভাই বলেছে সম্মিলিত পরিকল্পনা, যেটা এখানে অনেকগুলা প্রতিষ্ঠান আছে, সিটি কর্পোরেশন আছে, সিডিএ আছে, তারপরে আপনার পিডিপি আছে, টিএনটি আছে, ওয়াসা আছে, এই যে সবগুলা বডি, বন্দর আছে, সবগুলা বডি যদি ডেভেলপমেন্ট ওয়ার্কে একসাথে সিদ্ধান্ত নেয় যে আমরা এই 2 মাস আমরা যার যেই কর্মগুলো আছে আমরা এই 2 মাস আমরা করতে থাকবো, তাহলে টিএনটি যেটা কোড়াকুড়ির কাজ তারা করলো, পিডিপি যদি ফিলার লাগানোর কাজ থাকে সেটা করলো, ফাইনালি সিটি কর্পোরেশন রাস্তাটাকে কার্পেটিং করে ফাইনাল করে দিল। এই সম্মিলিত পরিকল্পনা নাই বিদায় আমাদের এখানে আপনি দেখবেন অনেকগুলা কাজ করা হচ্ছে, কার্পেটিং কাজ করা হচ্ছে বর্ষাকালে, যেটা কোনো অবস্থায় টেকসই হয় না, যার কারণে এগুলো ফেল করে। এই কারণে জনপ্রতিনিধি যারা হন তারা যদি কমিটেড থাকে, এই নগরপিটা যদি কমিটেড হয় তাহলে এই কাজগুলা করা সম্ভব। এবং আমরা মনে করি এটা পরিকল্পনা মোতাবেক আরম্ভ হয়েছে। বাংলাদেশ তো একদম খাদের কিনারে চলে গিয়েছিল। 5 তারিখের এই পথ পরিবর্তনের কারণে আল্লাহর একটা বিশাল রহমত, অনেক নারী পুরুষ নীরবে কান্না করেছে, আল্লাহ এই ফ্যাসিস্টের পতন ঘটাও। ব্যাংকে টাকা নাই, কোনো বডিতে সর্বস্তরে একটা হতাশা যেখানে নেমে আসছিল, সেখানে এই অন্তর্বর্তীকালীন সরকার এখন একটা জায়গায় নিয়ে আসছে। আপনি দেখেন অরাজকতা প্রথম কিছু ঘটনা টুকটাক হয়েছে, এখন একদম সারা বাংলাদেশে স্থিতিশীল একটা অবস্থা। সন্দ্বীপের মতো একটা জায়গায় রাত্রে 2টা-3টা পর্যন্ত মানুষ হাঁটাহাঁটি করতেছে। সেখানেও আমরা আইন শৃঙ্খলা কমিটির মিটিংয়ে আমরা বলেছি যে ডেভেলপমেন্ট ওয়ার্কগুলো পরিকল্পিতভাবে করতে হবে। এটা নট ওনলি শহর, প্রত্যেকটা উপজেলায় যদি এ কম্বাইন সিস্টেমটা যদি থাকে, টিএনও সাহেব যদি সবাইকে নিয়ে, রাজনীতিবিদ আছে, সাংবাদিক আছে, পেশাজীবী আছে, নিয়ে পরিকল্পনাগুলা একসাথে নেই, যে আপনি রাস্তার কাজ আরম্ভ করবেন, আপনি টিএনটি খোরাখুরি করবেন, আপনি পিডিপি খাম্বা লাগাবেন, সব কাজগুলা একসাথে যদি হয় তাহলে দেখবেন যে এটা একটা মডেল ওয়ার্ক হবে। এবং সেখানে আন্তরিকতা থাকতে হবে। ডাক্তার শাহাদাত হোসেন এই দায়িত্ব নেওয়ার পর উনি ডিসির কথা বলল, এই মহিলা যেভাবে প্রত্যেকটা উপজেলা পর্যন্ত দৌড়াচ্ছে, এবং আমার মনে হয় প্রশাসনে একটা লেভেল চলে আসছে, এখন কমিটমেন্টের জায়গাটা আসছে। এটা যত বাড়বে তত কিন্তু ডেভেলপমেন্টের আমরা দৃশ্যমান দেখব। এবং চট্টগ্রাম নিয়ে আমরা গর্ববোধ করি যে ইনশাল্লাহ চট্টগ্রাম ভালো নেতৃত্বের মাধ্যমে যদি আমাদের দল রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, যেটা আমাদের নেতা তারেক রহমান ইতিমধ্যে ঘোষণা করেছে, আন্দোলনে যারাই সক্রিয় ছিল সবাইকে নিয়েই জাতীয় সরকার গঠন করা হবে। এবং আপনার মাধ্যমে আমি সেই দিন আমাদের 31 দফার যে সেমিনার, সেখানে আমি ওনার কাছে অনুরোধ করেছিলাম যে সন্দ্বীপ সহ উপদ্রুত এলাকা, যেগুলা উপদ্রুত এলাকা উন্নয়নের জন্য আলাদা একটা বোর্ড গঠন করার জন্য। এবং উনি এটা কমিটমেন্ট দিয়েছে, যদি আমরা সরকারে যেতে পারি ইনশাল্লাহ এই কাজটি হবে। অর্থাৎ যেই দ্বীপগুলা, সন্দ্বীপ, হাতিয়া, এই জাতীয় দ্বীপ সবসময় বঞ্চিত হয়, ওদিকেও আরো নজরদারি হবে, এগুলো স্পেশালি নজর থাকবে। এবং এটা একটা বোর্ড, যেমন পার্বত্য চট্টগ্রাম বোর্ড, ঠিক উপকূলীয় এলাকার জন্য এই বোর্ডটা করে, উপকূলের অনেকগুলো বিষয় আছে। আপনি যেমন আমাদের সন্দ্বীপে অনেকগুলা স্বর উঠছে, এই স্বরগুলা
নেতৃত্বের কারণে এবং এই যে ওবায়দুল কাদের সাহেবের বাড়ি নোয়াখালী হওয়ার কারণে এই জায়গাগুলো ওনারা দখল করে ফেলছে। যদি দ্বীপের মধ্যে একটা ইন্টারনাল যদি একটা বোর্ড থাকতো তাহলে এই কাজটা হয়তো করতে পারতো না। এটা ইনশাল্লাহ আমরা যদি রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় যেতে পারি এই কাজগুলো হয়তো হবে ইনশাল্লাহ। ধন্যবাদ ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন আপনাকে। জনাব এরশাদুল্লাহ, আপনার কাছে আমি চলে যাচ্ছি আরও একবার। আমার প্রশ্ন, নাগরিক সুবিধা প্রাপ্তিতে উন্নয়ন কতটুকু সুদূর প্রসারী বলে আপনি মনে করছেন? আমরা যদি বাংলাদেশের কনটেক্সটে চিন্তা করি একরকম, বিদেশের কনটেক্সটে চিন্তা করলে অন্যরকম। কিন্তু আমরা তো এখানে ট্যাক্স পেয়াররা ট্যাক্স দিচ্ছে, কিন্তু ওইটা হয়তো পার্সেন্টেজটা অনেক কম। কিন্তু আলটিমেটলি গরিব জনসাধারণ যেগুলি তাদের যে সুবিধাগুলি পাওয়া দরকার সেগুলিকে আসলে আদৌ পাচ্ছে, সেগুলি তো আমাদেরকে সরকারকে বা আমাদের সামাজিকভাবে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। সুতরাং এখানে তো আমরা তো যদিও আমরা বলতেছি আমরা মানে আমরা ইয়েতে যাচ্ছি, একটা স্টেজ পার হয়ে অন্য স্টেজে যাচ্ছি, এলএলডিসি থেকে আমরা এলডিসি পার হয়ে আমরা একটু ডেভেলপ কান্ট্রিতে যাচ্ছি। তো ডেভেলপ কান্ট্রিতে আমরা মুখে বললে তো হবে না, আমাদের জনসাধারণকে ডেভেলপ কান্ট্রি হিসেবে তাদের সুযোগ সুবিধাগুলো আমাদেরকে দিতে হবে। সুতরাং এইগুলিকে এই যে এক সময় আমরা যখন 1979 সালে প্রথমে যখন আমরা থাইল্যান্ডে যাই, ব্যাংকক শহরে যাই, ওখানে অবস্থা কিন্তু অত্যন্ত যানজটের অবস্থা অত্যন্ত খারাপ ছিল। কিন্তু বর্তমানে গেলে আপনি দেখবেন আমি অন্য দেশের কথা বাদ দিই, আমার পার্শ্ববর্তী দেশ কলকাতার কথা চিন্তা করেন। কলকাতা একসময় 20-30 বছর আগে 40 বছর আগে কী অবস্থা ছিল, এখন কলকাতার ট্রাফিক জ্যাম বলতে আমি থাকলেও ক্ষণস্থায়ী, তো অনলি রেড লাইটের কারণে হয়। তো সুতরাং আমাদের এগুলি আমাদের আলটিমেটলি আমাদের জনসাধারণের যেসব মৌলিক আমি বলবো না একদম ডেভেলপ কান্ট্রির মতো সব সুবিধাগুলি দেওয়া, কিন্তু মৌলিক যে চাহিদাগুলি আছে এই সুবিধাগুলি তাদেরকে দিতে পারলে আমি মনে করি রাষ্ট্র সঠিক কাজটি করছে বলে মনে করি। ধন্যবাদ এরশাদুল্লাহ আপনাকে। জনাব জাহিদুল করিম কোচি, আপনার কাছে আমার শেষ প্রশ্ন, আমরা শেষ করব। জনসচেতনতাই চট্টগ্রামের উন্নয়নের জন্য আপনি যদি কিছু বলেন। জনসাধারণ আমাদের দেশের মানুষ তো আপনারা জানেন একটা বিশৃঙ্খল অবস্থার মধ্যে আছে, সর্বক্ষেত্রে একটা নৈরাজ্য ছিল। এটা দীর্ঘ 16 বছরের ফ্যাসিবাদী শাসনটাকে আমি মূল কারণ বলি। এখন এই রাজ্য থেকে মুক্ত হলে আমাদেরকে জনগণকে সচেতন হতে হবে। যেমন বায়ু দূষণ, আপনার যেই পলিথিনের জন্য আমাদেরকে সবাইকে সচেতন হতে হবে। পলিথিন বন্ধ করা আমি মনে করি এসেনশিয়াল। তারপরে আবার এই পলিথিনের কারণে আপনার ড্রেনগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে, এটা আপনারা দেখেছেন। তো এই জন্যে তারপরে রাস্তাঘাটে আমরা বৈষম্য আন্দোলনের সময় দেখেন সবাই কি সুশৃঙ্খলভাবে চলেছে, এখন আবার সবাই একটা বিশৃঙ্খল অবস্থা পড়ে, গাড়ি চালানো যাচ্ছে না, রিক্সাটা দিক করে। এবং লেটেস্ট 5ই আগস্টের পর আপনারা নতুন দেখেছেন যে ওই ব্যাটারি চালিত রিক্সা, এগুলোর জন্য আমাদের ভয়ে ভয়ে চট্টগ্রামের অবস্থা অত্যন্ত খারাপ, নাজুক। এই জন্যে আমি মনে করি সর্বস্তরের মানুষ, বুদ্ধিজীবী, সাংবাদিক যারা আছেন, যারা সমাজের বিভিন্ন স্তর আছেন, রোটারি আছেন, লায়ন্স আছেন, তাদেরকে সবাইকে শিক্ষণীয় বিষয় জনসচেতনতার পক্ষে শিক্ষণীয়। আপনি যখন রেড লাইট দেবে, আমার এখনো মনে আছে আমি যখন চায়না থেকে হংকংয়ে যাচ্ছিলাম, ভোর তখন 4:30 কি 5টা, কোনো গাড়ি নেই, শুধু আমাদের গাড়ি, রেড লাইট জ্বালানো, আমার ড্রাইভার কিচ্ছু ওখানে গাড়ি থামিয়ে গেছে। আমাদের এখানে তো গাড়ি রেড লাইটও যায়, সবুজ লাইটও চালালে যায়, নীল লাইটও চালালে গাড়ি চলে যাচ্ছে, রিক্সা চলে। জি, আমাদেরকে জনগণকে আগে সচেতন হবে, জনগণ সচেতন নয়। কারণ আপনাকে আগে আপনার ছেলে মেয়েদের জন্য, তরুণ প্রজন্মের জন্য আপনাকে সচেতন হওয়া দরকার। এটা বাবা মার থেকে হয়তো রাষ্ট্রীয়ভাবে হোক, মানে সরকারিভাবে হোক, এটা আপনাকে শিক্ষা দেওয়া উচিত। ধন্যবাদ জাহিদুল করিম কোচি, আপনাদের সকলকেই জানাচ্ছি ধন্যবাদ। দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমাদের নিয়মিত আয়োজন দেখতে চোখ রাখুন বিজয় টিভির পর্দায় প্রতি বুধবার বিকেল 4টায়। ধন্যবাদ।